প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে আবারও তোমাদের শুভেচ্ছা এবং স্বাগত। দেখো, আমরা একটা বৃক্ষ আঁকিয়েছি, বুঝছো? এবং বৃক্ষ আঁকিয়েছি, আমরা ধরে নিলাম এগুলা ফল। ঠিক আছে, এগুলা মনে করো ফল। এই প্রবন্ধটা আজকে আমরা পড়ব। কি পড়ব? জীবন ও বৃক্ষ। এই প্রবন্ধটা আজকে পড়ব, বুঝছো? এই যে জীবন ও বৃক্ষ, বুঝতে পেরেছো? ধরো একটা বৃক্ষ এবং তার সঙ্গে আমাদের জীবনকে তুলনা করা হচ্ছে, তাই না? কেন? এটা পরবর্তীতে দেখি, আগে এটার একটু প্রেক্ষিত দেখে নিই আমরা। এই জীবন ও বৃক্ষ একটা প্রবন্ধ। কি বলছি? জীবন ও বৃক্ষ একটা প্রবন্ধ। তাহলে চিন্তা করো যে প্রযুক্ত বন্ধ যুক্ত অ কি হয়ে গেল? দেখো, হয়ে গেল কিন্তু প্রবন্ধ। আমরা এর আগে পড়েছি প্রবন্ধ। তাহলে প্রবন্ধ কথাটার অর্থ কি আমরা জানি। দেখো, সাহিত্যের রূপরীতিতে জেনেছি, আবার আমরা কয়েকটা প্রবন্ধ পড়েওছি, মানে বহুবারই বলা হয়েছে। তাহলে এই প্রবন্ধ কথাটা এসেছে যে প্রকৃষ্ট রূপে বন্ধন। ঠিক আছে, আমরা বলতে পারি প্রকৃষ্ট রূপে বন্ধন। তাহলে প্রবন্ধটা কি আসলে? প্রবন্ধ হচ্ছে গদ্যে রচিত তথ্য এবং যুক্তি নির্ভর রচনা। খুব সহজে এক কথায় যদি বলা হয় তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এরকম যে গদ্যে রচিত তথ্য এবং যুক্তি নির্ভর রচনা। তাহলে এই যে দেখো, জীবন ও বৃক্ষ একটা প্রবন্ধ, কিন্তু বুঝতে পেরেছো? জীবন ও বৃক্ষ একটা প্রবন্ধ। প্রবন্ধ কি আমরা নবম দশম শ্রেণীতে সাহিত্যের রূপ ও রীতিতে খুব ভালোভাবে জেনে এসেছি যে এটা গদ্যে রচিত হবে এবং এটা তথ্য এবং যুক্তি নির্ভর রচনা হবে। শুধু তথ্য থাকলেই হবে না, এখানে কিন্তু সৃজনশীলতা থাকতে হবে লেখকের, তাই না? অর্থাৎ যে কোনো একটা মতকে বিভিন্ন যুক্তি, তথ্য, উপাত্ত দিয়ে এবং সৃজনী শক্তির মাধ্যমে তাকে প্রতিষ্ঠিত করা হবে এবং অবশ্যই সেটা গদ্যে রচিত হবে। তখনই সেটাকে বলবো আমরা প্রবন্ধ, তাই তো? তাহলে জীবন ও বৃক্ষ কিন্তু একটা প্রবন্ধ। এবং প্রবন্ধ কি তোমরা আগে জেনেছো, আমি আর একটু অল্প করে বলে দিলাম। যে জিনিসটা পড়বো এটার গঠনাঙ্গিক কেমন একটু জেনে পড়লে ভালো লাগে। আচ্ছা, যাই হোক, এখন এই জীবন ও বৃক্ষ এই প্রবন্ধটা ঠিক কে লিখেছেন তাকে জানার আগে যে কোথা থেকে নিয়ে আমাদের যে সাহিত্য পাঠ বই, এই উচ্চ মাধ্যমিক যে আমাদের সাহিত্য পাঠ অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর যে বাংলা প্রথম পত্র, এই বইয়ের যে অন্তর্ভুক্ত করা হলো, কোথা থেকে নিয়ে এটা তোমরা অনেকেই পারবে, যেটাকে বলা হয় উৎস। তাহলে কি বলছি? উৎস। উৎস কথাটার অর্থ হচ্ছে কোথা থেকে নিয়ে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হলো। তো তোমরা দেখবে যে মোতাহের হোসেন চৌধুরীর খুব বিখ্যাত একটা প্রবন্ধের সংকলন আছে, যা হচ্ছে সংস্কৃতি কথা। এই সংস্কৃতি কথা মোতাহের হোসেন চৌধুরীর বিখ্যাত একটা প্রবন্ধের সংকলন, যার মধ্যে অনেকগুলো প্রবন্ধ আছে এবং ওরই একটা প্রবন্ধ হচ্ছে জীবন ও বৃক্ষ। অর্থাৎ জীবন ও বৃক্ষ এই প্রবন্ধটা মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা এই প্রবন্ধ থেকে নিয়ে আমাদের এই সাহিত্য পাঠ বইয়ের অন্তর্ভুক্ত করা হলো। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় জীবন ও বৃক্ষ কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে আমাদের বলতে হবে সংস্কৃতি কথা নামক এই প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো আমরা দেখলাম যে এই জীবন ও বৃক্ষ প্রবন্ধটা কোথা থেকে নেওয়া হয়েছে এবং প্রবন্ধ কি সেটা আমরা জানলাম। এখন আমরা বলছি যে জীবন ও বৃক্ষ প্রবন্ধটা কে লিখেছেন। জীবন ও বৃক্ষ প্রবন্ধটা দেখো, এখন আর আমার বলবার প্রয়োজন নাই, যেহেতু এখানে বলেই দিয়েছি যে লিখেছেন কে? মোতাহের হোসেন চৌধুরী। তাই একটু দেখতে হবে কে লিখেছেন বলো। আমরা বলছি
মোতাহের হোসেন চৌধুরী। একটু লক্ষ্য রেখো, কেন লক্ষ্য রাখতে হবে? তোমাদের একটা প্রশ্ন করা হয় যে জীবন ও বৃক্ষ প্রবন্ধটা কে লিখেছেন। দেখো এখানে একটু সংশয় আছে, যেখানে আরেকজন ব্যক্তির নাম আছে, তোমরা একটু লক্ষ্য রাখো ভালোভাবে। কাজী মোতাহার হোসেন। যখন প্রশ্ন করা হয় জীবন ও বৃক্ষ প্রবন্ধটি কে লিখেছেন বা রচয়িতাকে, তখন দেখো আমাদের মধ্যে সংশয় আসে, দ্বন্দ্ব আসে। এই দুইজন কিন্তু দুই ব্যক্তি, আমার মনে হয় তোমরা জানো, কারণ ইতঃপূর্বে কিন্তু ওনার পড়াটা তোমরা পড়ে এসেছো। তাহলে দেখো ওনার নামের আগে কিন্তু কাজী নাই। আরেকটা বিষয়, মোতাহের আর মোতাহার, আর এর ডিফারেন্স আছে। মোট কথা কাজী নাই, এবং ইনার নামের পরে চৌধুরী আছে, ইনার নামের পরে কিন্তু নাই। বুঝতে পেরেছো? দুইজন দুই ব্যক্তি, একজন না, তবে দুইজন একই ধারার লেখক। বারবার বলছি, দুইজন কিন্তু একই ধারার লেখক। হ্যাঁ, তো এই যে মোতাহের হোসেন চৌধুরী, আমরা জানি যে দেখো 1903 সালে যে উনি নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করলেন, ওইটা তার পৈতৃক নিবাস না, তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়, এটা তোমরা জানো। তাহলে কেননা এর আগে তোমরা পড়ে এসেছো কিন্তু ওনার প্রবন্ধ। এবং ওনার মৃত্যু কিন্তু দেখো 1956 সালে, তাই না? একটু লক্ষ্য রাখতে হবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয় অনেক সময়, তাই জিনিসগুলো দেখতে হবে। তাহলে এইটা তার জন্ম এবং মৃত্যু, 18 সেপ্টেম্বর মৃত্যু তারিখ, ওটা পরবর্তীতে দেখে নিও তোমরা। তো এই যে মোতাহের হোসেন চৌধুরী, এই মোতাহের হোসেন চৌধুরী কিন্তু দেখো বুদ্ধির মুক্তি আন্দোলনের কিন্তু অন্যতম কাণ্ডারি ছিলেন। তাহলে এই জায়গাটা একটু খুব দরকার, অনেক সময় পরীক্ষায় আসে যে বুদ্ধির মুক্তি আন্দোলনটা কি। বুদ্ধির মুক্তি আন্দোলন কি এরকম যে এই যে মিছিল মিটিং করে লাঠি সোটা নিয়ে, রাইফেল বন্দুক নিয়ে এই দাঙ্গা করা, মিছিল করা, আন্দোলন করা, সেই আন্দোলন না? কখনোই না। আন্দোলনটা হচ্ছে এইটা যে একটা সময় এসে আমাদের এই ভারতীয় উপমহাদেশের এই যে মুসলিম সমাজ অনেকটা জ্ঞানে গরিমায় পিছিয়ে গিয়েছিল, বুঝছো? ঠিক তাদেরকে আসলে জ্ঞানে গরিমায় এগিয়ে নেওয়ার জন্যে কয়েকজন প্রথিতযশা লেখক, মহৎপ্রাণা কয়েকজন ব্যক্তি, ওনারা উদ্যোগী হন। ওনারা দেখেন যে আমাদের এই জাতিটাকে এগিয়ে নিতে হবে, তাই ওনারা কিন্তু লেখনী ধরেন। তাই এই লেখালেখির মাধ্যমে এই অঞ্চলের অধিবাসীদের আসলে বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করার জন্যে, তাদের মানবিক বিকাশ সাধনের জন্যেই কিন্তু এই লেখালেখিগুলো করেন, এবং এই লেখালেখির মাধ্যমে মানুষের আসলে আত্মিক বিকাশের একটা প্রচেষ্টা গ্রহণ করেন, একটা আন্দোলন করেন। এই আন্দোলনটাকে বলা হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন। সেই বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম কাণ্ডারি, অর্থাৎ অন্যতম পথিকৃৎ বা কর্ণধার ছিলেন কিন্তু মোতাহের হোসেন চৌধুরী। শুধু উনিই না, কাজী মোতাহার হোসেন ইনিও ছিলেন, আব্দুল ওদুদ উনিও ছিলেন, এরকম আবুল ফজল, আরও অনেককে পাবে কিন্তু। বুঝতে পেরেছ? ওনারা ঢাকা থেকে একটা পত্রিকা প্রকাশ করতেন, যে পত্রিকাটার নাম হচ্ছে শিখা পত্রিকা। ওই শিখা পত্রিকার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ওনারা। এবং ওই শিখা পত্রিকা দেখো, তোমার এখানে থাক বা না থাক, বিভিন্ন পরীক্ষায় পরবর্তীতে আসে। একটু মনে রেখো যে ওইখানে বিখ্যাত একটা লাইন আছে, তোমরা জানোই এটা, যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, তাই না বলো? খুব চমৎকার একটা কথা। বুঝতে পেরেছো? এইটা একটু লক্ষ্য রাখবে। আর বিশেষ করে আমি যেটা বলছি যে এই জায়গাটা, এই মোতাহের হোসেন চৌধুরী ইনি কিন্তু এই যে আমরা বই পড়া প্রবন্ধ আগে পড়ে এসেছি না, নবম দশম শ্রেণীতে লিখেছিলেন কে? প্রমথ চৌধুরী, তাই তো? এই প্রমথ চৌধুরীর প্রভাব কিন্তু এই মোতাহের হোসেন চৌধুরীর উপর আছে। কারণ মোতাহের হোসেন চৌধুরীর লেখাগুলো পড়লে আমরা বুঝতে পারি ধাঁচটা কিন্তু অনেকটা প্রমথ চৌধুরীর মতো। তাই প্রমথ চৌধুরীর প্রভাব কিন্তু মোতাহের হোসেন চৌধুরীর লেখাগুলোতে পাই আমরা, এগুলো একটু লক্ষ্য রাখবে।
এই মোতাহের হোসেন চৌধুরী কিন্তু দেখো সৌন্দর্যবোধ, মুক্তবুদ্ধি চেতনা এবং মানবপ্রেমের আদর্শের অনুসারী ছিলেন। কিন্তু শুধু তাই না, দেখো ইনি মননশীল, চিন্তা উদ্দীপক এবং পরিশীলিত গদ্যের রচয়িতা হিসেবে বাংলাদেশের এই লেখক গোষ্ঠীর মধ্যে একটা বিশিষ্ট স্থান দখল করে আছেন। উনার বিখ্যাত প্রবন্ধের যে সংকলন সংস্কৃতি কথা, এটা বাংলা সাহিত্যের একটা উল্লেখযোগ্য সংযোজন। কিন্তু তাই সংস্কৃতি কথায় প্রবন্ধের রচয়িতাকে মোতাহের হোসেন চৌধুরী, এটা অবশ্যই মনে রাখবে। তো ইনি দেখো, ইনি যে পদ্য টদ্য লেখেননি তা না, ইনি কাব্যগ্রন্থ মানে কবিতাও লিখেছেন, অন্যান্য বিষয়ও লিখেছেন। তবে দেখবার বিষয়ে মোতাহের হোসেন চৌধুরীর দুটো অনুবাদ গ্রন্থ আছে, মৌলিক গ্রন্থ না কিন্তু অনুবাদ গ্রন্থ। তার মধ্যে একটাকে লক্ষ্য রাখো, একটা দেখো সভ্যতা, ওখানে দেওয়া আছে, পাবে তুমি সভ্যতা। এই সভ্যতা, এই গ্রন্থটা মোতাহের হোসেন চৌধুরীর মৌলিক গ্রন্থ নয়। এই সভ্যতা দেখো ওখানে পাবে যে ক্লাইভ বেলের একটা বিখ্যাত গ্রন্থ আছে সিভিলাইজেশন। ওই সিভিলাইজেশন গ্রন্থের অনুবাদ অর্থাৎ ভাবানুবাদমূলক গ্রন্থ হচ্ছে সভ্যতা, যেটা করেছেন মোতাহের হোসেন চৌধুরী। তাহলে সভ্যতা কিন্তু মোতাহের হোসেন চৌধুরীর মৌলিক গ্রন্থ নয়। তাহলে এখান থেকে প্রশ্নের আঙ্গিক যে সিভিলাইজেশন এই গ্রন্থের রচয়িতাকে, তাহলে আমাদের বলতে হবে ক্লাইভ বেল। বুঝতে পেরেছ? যদি বলা হয় সভ্যতা এই গ্রন্থ অনুবাদ গ্রন্থ, যদিও যদি প্রশ্ন করে যে সভ্যতা এই গ্রন্থের রচয়িতাকে, তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে মোতাহের হোসেন চৌধুরী। এবং সভ্যতা মোতাহের হোসেন চৌধুরী কিন্তু মৌলিক গ্রন্থ না। যেমন সংস্কৃতি কথা মোতাহের হোসেন চৌধুরীর মৌলিক গ্রন্থ, ঠিক সেই রকম না, এটা অনুবাদ গ্রন্থ। যেমন তোমরা নবম দশম শ্রেণীতে একটা কবিতা পড়ে এসেছিলে জীবন সঙ্গীত, মনে পড়ে? তাহলে জীবন সঙ্গীত কি ছিল? ওই যে H.W. লংফিলোর যে সাম অফ লাইফ, দেখো এটার ভাবানুবাদমূলক কবিতা ছিল না জীবন সঙ্গীত? ঠিক সেই রকম ক্লাইভ বেলের সিভিলাইজেশনের অনুকরণে কিন্তু সভ্যতা এই গ্রন্থটা অনুবাদ করেন মোতাহের হোসেন চৌধুরী। বুঝতে পেরেছো? এটা লক্ষ্য রাখবে। আর শুধু ওইটাই না, আরেকটা গ্রন্থ আছে যেটাকে বলা হচ্ছে সুখ। এইটা হচ্ছে নোবেল জয়ী বার্নার্ড রাসেল বলে বা বার্ট্রান্ড রাসেল বলে, যাই বলুক না কেন, তার একটা বিখ্যাত গ্রন্থ কনকোয়েস্ট অফ হ্যাপিনেস। ওই গ্রন্থের ভাবানুবাদমূলক গ্রন্থই হচ্ছে সুখ, যেটা অনুবাদ করেন মোতাহের হোসেন চৌধুরী। তাই সুখ কিন্তু মোতাহের হোসেন চৌধুরীর মৌলিক গ্রন্থ নয়, এটা তোমরা জানো। তাহলে প্রশ্ন যে সুখ এই গ্রন্থটা কে অনুবাদ করেছেন বা সুখ গ্রন্থের রচয়িতা মোতাহের হোসেন চৌধুরী? বুঝতে পেরেছো? এরকম হতে পারে। এখন যদি বলা হয় যে কনকোয়েস্ট অফ হ্যাপিনেস কার লেখা, তাহলে আমাদের বলতে হবে কিন্তু বার্ট্রান্ড রাসেল বা বার্নার্ড রাসেল, যাই বলো না কেন। বুঝতে পেরেছো? তাহলে এখন যদি বলা হয় সিভিলাইজেশন গ্রন্থের অনুকরণে কোন গ্রন্থটা অনুবাদ করা হয়? সভ্যতা। কনকোয়েস্ট অফ হ্যাপিনেস এই গ্রন্থের অনুকরণে কোন গ্রন্থ অনুবাদ করা হয়? সুখ। তাহলে এখন আমরা চলে আসি প্রবন্ধের আঙ্গিকে। প্রবন্ধটার শিরোনাম দেওয়া হয়েছে জীবন ও বৃক্ষ। বুঝতে পেরেছো? তাহলে এখানে একটা দেখবার বিষয় যে জীবন ও বৃক্ষ, এই প্রবন্ধটার মূল সুর কি, মূল বক্তব্য কি? মূল বক্তব্য হচ্ছে এই যে আমরা যারা মানুষ, এই যে আমরা যারা বেড়ে উঠি, ঠিক আছে, আমরা নিশ্চয়ই কাউকে না কাউকে কোনো না কোনোভাবে অনুসরণ করি, কিছু না কিছুকে আমরা কিন্তু আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করি। তো ঠিক একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হতে গেলে দেখো, মানুষ তখনই যখন মান এবং হুঁশ থাকবে, তার আগে কিন্তু আমরা মানুষ না। অর্থাৎ আমার আত্মসম্মান থাকতে হবে, সম্মানবোধ থাকতে হবে, আমার আমিত্ব থাকতে হবে, যেটা তোমরা আমার পথ প্রবন্ধে দেখেছো। তাহলে আত্মসম্মান থাকতে হবে এবং সেই সঙ্গে কিন্তু আমার বিবেচনা বোধ এটা থাকতে হবে। কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার করার সক্ষমতা আমার মধ্যে থাকতে হবে। এবং বিচার করে দেখো, মন্দটাকে পরিহার করে, অন্যায়টাকে পরিহার করে ন্যায়ের পথে, ভালোর পথে, সত্যের পথে চলতে হবে, অর্জন করতে হবে মানবিকতা, মনুষ্যত্ব। তাই তো? তাহলে পরিপূর্ণ মানুষ হতে গেলে আমরা অ্যাকচুয়ালি আমাদের জীবনের আদর্শ হিসেবে
ঠিক কাকে গ্রহণ করতে পারি, সেই প্রসঙ্গেই কিন্তু এসছে এই প্রবন্ধটা। অর্থাৎ আমরা মানুষ হিসেবে দেখো নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবনের আদর্শ হিসেবে আমরা বৃক্ষকে অবলম্বন করতে পারি। অর্থাৎ আমাদের জীবনের আদর্শ হিসেবে আমরা কিন্তু বৃক্ষকে অনুসরণ করতে পারি এবং আমাদের বৃক্ষকে অনুসরণ করা উচিত। সেই প্রসঙ্গেই কিন্তু আমাদের এই প্রবন্ধটা এসেছে এবং এটা রবীন্দ্রনাথের একটা মতের সমালোচনামূলক প্রবন্ধ বলতে পারো। তো যাই হোক, সর্বোপরি বলছি একজন মানুষের জীবনের আদর্শ কেমন হওয়া উচিত সেই প্রেক্ষিতে এসে দেখো বৃক্ষের অবদানের কথা তুলে ধরা হয়েছে এবং একজন মানুষকে ঠিক সেই বৃক্ষের মতো হওয়া উচিত। কেন? এই কেন জানতে গেলে আমাদের প্রবন্ধটা পড়তে হবে। তাহলে এখন চলে আসি আমরা আমাদের মূল পড়াই। দেখো বলছে যে সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। প্রবন্ধ মানে প্রত্যেক লাইনে লাইনে, প্রত্যেক পরতে পরতে চমক, বুঝতে পেরেছ? এবং প্রত্যেক লাইনে লাইনে কিন্তু প্রশ্ন এবং প্রত্যেক লাইনে লাইনে কিন্তু শেখার বিষয়। কি বলা হলো? দেখো বলা হলো যে সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। তাহলে প্রথমেই আমি একটা প্রশ্ন করতে পারি যে সমাজের কাজ কি? মানুষের জন্য সমাজের কাজ কি? প্রশ্ন যে মানুষের জন্য সমাজের কাজ কি, তাই তো? প্রশ্ন কিন্তু একটা এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে মানুষের জন্য সমাজের কাজ কি। দেখো বলা হচ্ছে যে সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়। তাহলে টিকে থাকা মানে কি? ওই যে আমরা বলি না যে খেলায় এখনো টিকে আছে, ক্রিজে এখনো টিকে আছে বা এখনো টিকে আছি, বুঝতে পেরেছো? তাহলে দেখো সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়। তাহলে টিকে থাকা কিসের প্রতীক এখানে? টিকে থাকা বলতে কোন টিকে থাকাকে বলা হচ্ছে? দেখো যে আমরা জানি যে আমাদের দেখো যে মৌলিক চাহিদা কি? সর্বপ্রথম আমার খাদ্যের প্রয়োজন হবে, তারপরে কি বস্ত্রের প্রয়োজন হবে, তারপরে কি বাসস্থানের প্রয়োজন হবে, তারপরে কি চিকিৎসার প্রয়োজন হবে এবং তার পরবর্তীতে এসে কি শিক্ষার প্রয়োজন হবে। তাহলে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা, এই পাঁচটাকে বলা হচ্ছে আমাদের মৌলিক বিষয়, মৌলিক চাহিদা, যা নিশ্চিত করে কিন্তু রাষ্ট্র তথা আমাদের এই পারিপার্শ্বিক, আমাদের এই সমাজ ব্যবস্থা। তাহলে আমরা বলতে পারি আমাদের এই পারিপার্শ্বিক, আমাদের এই সমাজ ব্যবস্থা তথা আমাদের রাষ্ট্র তথা আমাদের পৃথিবী বলি, যাই বলি না কেন, যে আমাদের এই পারিপার্শ্বিকে, আমাদের এই সমাজ ব্যবস্থায়, এই সমাজ, আমাদের রাষ্ট্র তথা আমাদের পৃথিবী শুধু আমাদের জন্য যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা এটার ব্যবস্থা করবে, তাহলে সমাজের দায়িত্ব শেষ, রাষ্ট্রের দায়িত্ব শেষ বা পৃথিবীর দায়িত্ব শেষ, আমাদের পারিপার্শ্বিকের দায়িত্ব শেষ, তা কিন্তু না। তাই সমাজ শুধু আমাকে খেয়ে পরে বাঁচিয়ে রাখবে, শুধু আমার এতটুকু দায়িত্ব নেবে, এতটুকুই না, এখানে তার দায়িত্ব শেষ হলো না। তাহলে তার আরও কি দায়িত্ব আছে? পরের লাইনেই দেখো বলছে যে বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। তাই বলছে যে সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, শুধু মানুষকে খাইয়ে পরে বাঁচিয়ে রাখবে, শুধু এই সুবিধাটুকুই দিবে, শুধু এতটুকুই সংস্থান করবে, শুধু এই ব্যবস্থাটাই করে দিবে, করে দিয়ে সমাজের দায়িত্ব শেষ হবে, তা কিন্তু না। সমাজের আরও দায়িত্ব আছে। কি দায়িত্ব? বলছে যে মানুষকে বড় করে তোলা। এই মানুষকে বড় করে তোলাও কিন্তু সমাজের একটা দায়িত্ব তথা রাষ্ট্রের দায়িত্ব। তাহলে মানুষকে বড় করে তোলা মানে কি? লম্বায় বড় করে তোলা না, লম্বায় বড় করে তোলা না। তাহলে বড় করে তোলা কিসে? দেখো জ্ঞানে গরিমায় বড় করে তোলা, শিক্ষা দীক্ষায় বড় করে তোলা, একজন পরিপূর্ণ মানুষ করে তাকে গড়ে তোলা, তার মধ্যে মানবিক বিকাশটা সাধন করা, মানবিক বোধটা তার মধ্যে জাগ্রত করা, যেন সেই ব্যক্তি বা সেই মানুষ আসলে মনুষ্যত্ব অর্জন করতে পারে মানবিকতা, হতে পারে পরিপূর্ণ একজন মানুষ। সেই অনুকূল পরিবেশ কিন্তু তৈরি করে দেওয়া
সমাজেরই দায়িত্ব তথা রাষ্ট্রের দায়িত্ব। শুধু খাওয়া পড়া দিয়েই সমাজের দায়িত্ব শেষ হয় না, রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না। একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে গেলে তার জন্য যে অনুকূল পরিবেশটা দরকার, এনভায়রনমেন্ট দরকার, সেটা তৈরি করে দেবে কিন্তু সমাজই, সেটা তৈরি করে দেবে কিন্তু রাষ্ট্রই। বুঝতে পেরেছো? তাই পরক্ষণে বলছে যে বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। তাহলে বিকশিত জীবনের জন্য অর্থাৎ মানুষের এই জীবনটাকে বিকাশ করার জন্যে, অর্থাৎ এই মানুষের মধ্যে যে সুপ্ত গুণাবলীগুলো আছে সেগুলার পরিপূর্ণ প্রকাশ করার জন্যে, বিকাশ করার জন্যে, বুঝতে পেরেছো, সেই জীবনের আগ্রহ জাগিয়ে দেওয়া, এই আগ্রহ জাগিয়ে দেওয়া কিন্তু আসলে সমাজেরই আগে দায়িত্ব তথা রাষ্ট্রেরই দায়িত্ব। বুঝতে পেরেছো? কথাটা কেমন বুঝলাম না, তাই তো? এটা একটু মনে রেখো যে আরেকটু বুঝবো, একটা উদাহরণ দেবো একটু পরে। তবে এখান থেকে প্রশ্ন হচ্ছে যে মানুষের জন্য সমাজের কাজ কি? তাহলে প্রশ্ন যে মানুষের জন্য সমাজের কাজ কি? মানুষের জন্য সমাজের কাজ হচ্ছে মানুষকে টিকিয়ে রাখার পাশাপাশি, অর্থাৎ মানুষের মৌলিক চাহিদা মেটানোর পর মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠতে গেলে, তার সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে গেলে, বুঝতে পেরেছ, যে অনুকূল পরিবেশটা দরকার সেই অনুকূল পরিবেশ কিন্তু সমাজে নিশ্চিত করে দেবে। এটাই সমাজের কাজ, মানুষের জন্য এটাই সমাজের কাজ। আমার মনে হয় আমাদের মতো করে আমরা অ্যান্সারটা দিতে পারবো। ঠিক আছে তো? আচ্ছা, এরপরে দেখো বলছে স্বল্পপ্রাণ স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। তাহলে এখানে প্রশ্ন, আমাদের সংসার পরিপূর্ণ কার দ্বারা বা কেমন মানুষের দ্বারা আমাদের সংসার আজ পরিপূর্ণ? তাহলে এখানে সংসার কি? এখানে সংসারটাই হচ্ছে আমার সমাজ ব্যবস্থা তথা আমার রাষ্ট্র ব্যবস্থা তথা আমার এই পৃথিবী বলতে পারি। কিন্তু আমরা দেখো, তোমরা আগে পড়েছো যে সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পরে, ভয়ভীত হয়েও না মানব, তাই না বলো? তাহলে সংসারটাই হচ্ছে আমাদের এই জীবনক্ষেত্র, সংসারটাই হচ্ছে আমার এই পারিপার্শ্বিক, সংসারটাই হচ্ছে আমার এই সমাজ ব্যবস্থা, সংসারটাই হচ্ছে আমার এই রাষ্ট্র ব্যবস্থা তথা আমার এই পৃথিবী, তাই তো? তাহলে আমাদের এই পৃথিবী তথা আমাদের এই রাষ্ট্র তথা আমাদের এই সমাজ ব্যবস্থা তথা আমাদের এই পারিপার্শ্বিক আজ কি দ্বারা পরিপূর্ণ? দেখো বলছে কেমন মানুষ দ্বারা পরিপূর্ণ? বলছে স্বল্পপ্রাণ স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষ দ্বারা পরিপূর্ণ। প্রশ্ন কিন্তু এটা। তাহলে স্বল্প প্রাণ বলা হলো কেন? স্বল্প, স্বল্প মানেই ছোট, স্বল্প মানেই ক্ষুদ্র, স্বল্প মানেই অল্প, তোমরা জানো। তাহলে স্বল্প প্রাণ, যার প্রাণটা স্বল্প অর্থাৎ ক্ষুদ্র, অর্থাৎ কি সংকীর্ণ মনা মানুষ, তাই না? ছোট মন মানসিকতার মানুষ। সত্যি দেখো, আমরা আমাদের পারিপার্শ্বিকে যদি তাকাই আমরা এগুলাই দেখতে পাই। কিন্তু দেখবো যে অনেক সংকীর্ণ মনা মানুষ আমাদের পারিপার্শ্বিকে, সবাই সংকীর্ণ মনা, প্রায় একদম মানে তাদের এই ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করবার আশায় কিন্তু সবসময় তারা ছুটে বেড়াচ্ছে, তাই না বলো? কোনো কিছুতে একটুকু ছাড় দেবার মন মানসিকতা তাদের নাই। কিন্তু ক্ষুদ্র মনা, ক্ষুদ্র প্রাণা, দেখো তোমাদের বন্ধু বান্ধবের মধ্যেই পাবে যে কত স্বল্প জীবন তাদের, কত সংকীর্ণ মনা তারা, কত ছোট মন মানসিকতার অধিকারী তারা পাবে। কিন্তু আমাদের পারিপার্শ্বিক কিন্তু আজ এই জাতীয় মানুষ দ্বারাই পরিপূর্ণ। তাহলে স্বল্প প্রাণ বুঝতে পেরেছো? স্থূল বুদ্ধি, তাহলে স্থূল বুদ্ধি কি? স্থূল মানে কি? মোটা। স্থূল আর সূক্ষ্ম বিপরীত যদি স্থাপন করো তাহলে স্থূল বুদ্ধি মানে কি? মোটা বুদ্ধির মানুষ, যদি সহজভাবে বলি। তাহলে স্থূল বুদ্ধি অর্থাৎ মোটা বুদ্ধি মানে কি? দেখো, তুমি একজন মানুষ হিসেবে তোমার কি করণীয়? তোমার করণীয় দেখো, একটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খ, সূক্ষ্মাতি সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিচার বিশ্লেষণ করে, বুঝতে পেরেছো, এর ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে, ন্যায় অন্যায় বিচার বিশ্লেষণ করে, ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী তোমার চলা, তাই না? কিন্তু আমরা কি করি দেখো, হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নিই, হঠাৎ করে একটা অঘটন ঘটাই দিই, হঠাৎ করে একটা কাজ করে ফেলি। দেখো, মানে অগ্রপশ্চাৎ বিবেচনা করি না। তো নিশ্চয়ই আমরা মোটা বুদ্ধির মানুষ। তাই দেখো যে বলছে স্বল্পপ্রাণ স্থূল বুদ্ধি, এবং এর পরবর্তীতে বললো কি জবরদস্তি প্রিয় মানুষে আমাদের সংসার আজ পরিপূর্ণ। তাহলে জবরদস্তি প্রিয় মানুষ, জবরদস্তি প্রিয় মানুষ মানে কি? দেখো, জবরদস্তি তার মানে কি? আমরা কিন্তু আসলে জবরদস্ত করি, অর্থাৎ কি আসলে আমরা আমাদের ক্ষমতাটা দেখাই, অর্থাৎ কি আমরা আমাদের গায়ের জোরে সব কিছু করতে চাই, তাই না বলো? দেখো এখন পারিপার্শ্বিকে দেখো, যার ক্ষমতা আছে সে সব কিছু দখল করে নিচ্ছে, তাই তো?
তাহলে এই জাতীয় মানুষ দ্বারা কি আসলে আমাদের সমাজ, আমাদের পারিপার্শ্বিক আজ পরিপূর্ণ না? অবশ্যই পরিপূর্ণ। তাহলে প্রাবন্ধিক ঠিক কথাই বলেছেন যে তাহলে আমাদের সংসার আজ কেমন মানুষ দ্বারা পরিপূর্ণ? স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষ। তো আমি সমার্থক শব্দ বলে তোমাদের কথা বলেছি, কিন্তু তোমরা শব্দের অর্থে খুব ভালোভাবে দেখবে যে স্বল্পপ্রাণ বলতে কি বোঝানো হলো, স্থূলবুদ্ধি বলতে কি বোঝানো হলো, বুঝতে পেরেছো? এবং জবরদস্তি প্রিয় মানুষ দ্বারা কাদের ইন্ডিকেট করা হলো, এগুলো এক্স্যাক্ট শব্দগুলোর অর্থ জেনে রাখবে। কেননা সৃজনশীলের জ্ঞানে যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে ওই আমার শব্দের অর্থে যেই অর্থটা দেওয়া আছে ওই অর্থটাই দিতে হবে। কোনো সমার্থক শব্দ লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, লক্ষ্য রাখবে কিন্তু এগুলো। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের সংসার আজ কি দ্বারা পরিপূর্ণ? বুঝতে পেরেছো? বা এখানে বহুপদী সমার্থক সূচক প্রশ্ন করা যায়, এবং কথাটা সত্য। আমরা পারিপার্শ্বিকের দিকে দেখলে কিন্তু এগুলাই পাই। আচ্ছা, না হলে তো শাহেদের উৎপত্তি হতো না। আচ্ছা দেখ, পরবর্তীতে আসেও দেখে না যায়। দেখো বলছে যে ওই যে স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষ যাদের দ্বারা আজকে আমাদের এই পারিপার্শ্বিকটা পরিপূর্ণ, আমাদের সংসারটা আজ পরিপূর্ণ, এই জাতীয় মানুষদের কথা বলা হচ্ছে যে তাদের কাজ, ওই জাতীয় মানুষদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। এই জাতীয় মানুষ দেখো শুধু নিজেদেরকে সার্থক করে তুলবে, নিজেরা ভোগবিলাসের মধ্যে থাকবে, নিজেরা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ শুধু থাকবে তা কিন্তু না। দেখো তুমি যদি একটু ভালো থাকো, তুমি যদি একটু সুখে থাকো, তাহলে তোমার ওই সুখ এবং তোমার ওই ভালো থাকা দেখে তাদের মধ্যে কিন্তু জ্বলবে, এবং তারা সর্বদাই ব্যস্ত থাকে কি করে তোমাকে বিপদের মধ্যে ফেলা যায়, কি করে তোমার ওই সুখটা কেড়ে নেওয়া যায়। এরা এই চিন্তায় সর্বদাই মশগুল থাকে। বুঝতে পেরেছো? তারা যে আসলে নিজের ভোগবিলাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা কিন্তু না। অন্যের সুখ তাদের যেন সহ্য হয় না। বুঝতে পেরেছো? অন্য একজন ভালো থাকবে, এই অন্যের ভালো থাকা দেখে, বুঝতে পেরেছো, তারা কিন্তু সদা মশগুল থাকে যে কি করে তাকে খারাপ অবস্থার মধ্যে ফেলা যায়। প্রাবন্ধিক ওই কথাটাই বলছেন, আসলে একদম ধ্রুব সত্য কথা। আমাদের পারিপার্শ্বিকে কিন্তু এ জাতীয় মানুষই আছে। বুঝতে পেরেছো? তাই বলা হচ্ছে যে তাদের কাজ নিজের জীবনকে শুধু সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। অন্য একজন মানুষ যে তাদের বিপরীত হবে, একজন উদারপ্রাণা মানুষ হবে, একজন পরিপূর্ণ মানুষ হবে, অর্জন করবে মনুষ্যত্ব, মানবিকতা, এই জিনিসটাও করতে দিবে না। তারা যায় এই জায়গাগুলোতে বাধা দেবে। বুঝতে পেরেছো? তাহলে প্রশ্ন যে কেন তারা এই কাজগুলো করে? এই স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষ তারা কেন এই কাজগুলো করে? এই করার পেছনে কারণই হচ্ছে, দেখো, প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। এরা করে এই জন্যে যে এরা জীবনে কখনো প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি, তাই এরা কিন্তু নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধির মানুষ। এরা কিন্তু নিষ্ঠুর প্রকৃতির হয়, এরা হিংস্র প্রকৃতির হয়, এবং এরা কিন্তু আসলে সুস্থ মস্তিষ্কের মানুষ না, এরা বিকৃত বুদ্ধির মানুষ। সুস্থ বুদ্ধির মানুষ এরা না। তাহলে কেন এরা এই কাজগুলো করে? এরা করে এই জন্যেই এরা কখনো প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি। এখন জিনিসটা বুঝিয়ে দিই, এইবার খুব ভালোভাবে লক্ষ্য করবে এটাই যে এর আগে তোমাদের বলেছি কিনা আবারও বলি, দেখো তোমাদের এটা বুঝতে খুব সুবিধা হবে। এবং ওই যে বললাম যে সমাজের কাজ কি, সমাজের দায়িত্ব কি, এটাও কিছুটা উত্তর পাবে এই জায়গায়। জিনিসটা হচ্ছে এই যে দেখো, এই যে মিয়ানমার সরকার যে রোহিঙ্গাদের উপর যে নির্যাতনটা চালালো, তাই না বলো? ধরো এই মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে ধরো একটা পরিবারের প্রায় সবাই মারা গেল, সবাইকেই হত্যা করলো। কোনো কারণবশত ওই পরিবার থেকে একটা ছোট্ট শিশু বেঁচে গেল, এবং সে শরণার্থী হিসেবে ওই দলের সাথে সে বাংলাদেশে চলে আসলো। দেখো, তার নাই বাবা, নাই মা, নাই ভাই, নাই বোন, তার আত্মীয় স্বজন কেউ নাই জগতে। সে এতিম একটা বাচ্চা এবং ছোট শিশু একটা বাচ্চা। কোনো কারণবশত ওই শরণার্থী দলের সাথে সে বাংলাদেশে চলে এসেছে, এবং এসে দেখো যেহেতু তারা বাবা মা নাই, তার আত্মীয় পরিজন কেউ নাই, তাকে দেখার মতো কেউ নাই, তাই সে যেখানেই যাচ্ছে সেখান থেকেই সে কিন্তু আঘাত পাচ্ছে। সবাই তার সঙ্গে দুর্ব্যবহার করছে, সবাই তাকে তাড়িয়ে দিচ্ছে, সবাই তাকে চড়থাপ্পড় দিচ্ছে, সবাই তাকে গালমন্দ করছে, সবাই তাকে খারাপ বলছে,
ঠিক আছে, দুধ ছাই করছে সবাই, সে কোনো রকমে কোনোভাবে অন্য কোথাও হয়তো সেই উচ্ছিষ্ট খাবারগুলো খেয়ে খেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে। বুঝতে পেরেছো? এই নিষ্ঠুর পরিবেশের মধ্য দিয়ে সে বড় হচ্ছে, এই বিকৃত পরিবেশের মধ্য দিয়ে সে বড় হচ্ছে। বুঝতে পেরেছো? এই মারামারি হারাহানি খুনাখুনি এর মধ্যে দিয়ে সে বড় হচ্ছে, এই লাঞ্ছনা গঞ্জনা তিরস্কারের মধ্যে দিয়ে সে বড় হচ্ছে। এখন বলো তো, এই বাচ্চাটা যখন একটু পরিণত হবে, যখন সে যুবক হবে, তখন তুমি বলো তো তার কাছ থেকে কতটুকু মানবিক আচরণ তুমি আশা করতে পারো? তুমি তার কাছে কোনো মানবিক আচরণ আশা করতে পারো না। কেন তার কাছে তুমি মানবিক আচরণ আশা করতে পারো না? কেননা সেই অনুকূল পরিবেশটা তুমি তাকে দিতে পারোনি। সে কিন্তু একটা বিরূপ পরিবেশের মধ্য দিয়ে বড় হয়েছে, সে নিষ্ঠুরতার মধ্যে দিয়ে বড় হয়েছে, সে অমানবিকতার মধ্য দিয়ে বড় হয়েছে, সে লাঞ্ছনার মধ্যে দিয়ে বড় হয়েছে, সে মারামারি হানাহানির মধ্যে দিয়ে বড় হয়েছে। তাই ওই ছেলেটা বড় হয়ে সে যে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে খুন করবে, খুন করতে সে দ্বিধাবোধ করবে না, এটাই স্বাভাবিক। সে বিকৃত বুদ্ধির হবে, এটাই তো স্বাভাবিক। কেননা সে কোনো মানবিক পরিবেশের মধ্য দিয়ে বড় হয়নি, সে কোনো সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়নি। বুঝতে পেরেছ? সে কখনো অন্যের আদর সোহাগ পায়নি, সে প্রেম ও সৌন্দর্যের স্পর্শ কখনো পায়নি। কেউ আদর করে ভালোবেসে তাকে কাছে টেনে নিয়ে, ঠিক আছে, জীবনে কি করণীয় আর কি বর্জনীয় এটা তাকে শেখায়নি। তাহলে বলো তো, সে তো আসলেই স্থূল বুদ্ধির হবে, সে তো সংকীর্ণ মনে অবশ্যই হবে, স্বল্পপ্রাণ অবশ্যই হবে, সে তো জবরদস্তি প্রিয় মানুষই হবে, হবে না কি? অবশ্যই হবে। তাহলে দেখো, একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে গেলে সেই অনুকূল পরিবেশটা আগে সমাজেরই করে দেওয়া দায়িত্ব। সমাজ তথা রাষ্ট্রই আগে তার অনুকূল পরিবেশ করে দিবে। যদি সুস্থ পরিবেশ না পায়, অনুকূল পরিবেশ যদি না পায়, উত্তম পরিবেশ যদি না পায়, তাহলে ওই অসুস্থ, ওই বিকৃত পরিবেশে, প্রতিকূল পরিবেশে কোনো মানুষ দেখো কখনো মানবিক হতে পারে না, পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে পারে না। ঠিক কিনা বলো? আমার মনে হয় তোমরা আমার সঙ্গে একমত হবে। তাই প্রাবন্ধিক ওই কথাই কিন্তু এখানে বলেছেন। এবার আমি তোমাদের আরেকটা বাস্তব জীবন থেকে একটা উদাহরণ দিই। বিশেষ করে যারা মেয়েরা আছো, আমার ছাত্রী যারা আছো, তাদের বলি, নেতিবাচকভাবে নিও না, খুব ভালোভাবে নেবে। দেখো, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হেঁটে যাইতে লাগে দেখো যে একজন হঠাৎ করে সিটি বাজালো, বা তোমাকে দেখো স্লেজিং করে বসলো, বা তোমার সঙ্গে একটু দুর্ব্যবহার করে বসলো, তাই না? নিশ্চয়ই তোমার খারাপ লাগবে, অবশ্যই খারাপ লাগবে। এবং অনেক সময় তোমরা কিন্তু আজে বাজে কথা বলো, আবার উল্টা। বুঝতে পেরেছো? আবার কি করো যে অনেকে আবার মন খারাপ করে বসে থাকো, হয়তো বাইরে যাও না। বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলোকে কেয়ার করবে না কখনো। তখন কি ভাববে জানো? তখন ভাববে একটাই, যে আসলে সে অসুস্থ একটা পরিবেশ থেকে বড় হয়েছে। একজন মানুষের সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে তার পারিবারিক শিক্ষা। লক্ষ্য রাখবে, সে এই পারিবারিক শিক্ষাটাই মানুষের কিন্তু বড় শিক্ষা। কারণ তাকে কেউ কখনো ভালো কিছু শেখায়নি, তার বাবা মা তাকে শেখায়নি যে পথে ঘাটে চলতে গেলে একজন মানুষকে কি করে সম্মান করতে হয়, একজন মানুষের সঙ্গে কীরূপ আচরণ করতে হয়, কীরূপ ব্যবহার করতে হয়, এটা তার বাবা মা তাকে শেখায়নি। হয়তো দেখবে যে তার বাবা মাই হয়তো ওই জাতীয়, বুঝতে পেরেছো, হয়তো উত্তম চরিত্রের অধিকারী না। তাহলে ওই বাবা মার সন্তান, সে তো স্লেজিং করবেই তোমাকে, সে তো সিটি দেবেই তোমাকে, সে তো ইপটিজিং করবে, এটা তো স্বাভাবিক। তখন মনকে প্রবোধ দিবে এটাই যে অসুস্থ পরিবেশ থেকে ছেলেটা বড় হয়েছে, এটা তার দুর্ভাগ্য। বুঝতে পেরেছ? এটা তার দুর্ভাগ্য, এটা ভেবে মনকে প্রবোধ দিবে। এবং সেই সময় মনে করবে যে আসলে যদি সে সুস্থ পরিবেশ পেত তাহলে এরকম করতো না, নিশ্চয়ই তার বাবা মা তাকে ম্যানারগুলো শেখায়নি, তাই আসলে এরকম রাস্তাঘাটে এরকম দুর্ব্যবহার করে, এরকম আজে বাজে আচরণ করে। ঠিক আছে? তো ছেলেরা যারা আছো তাদেরকে বলি সাবধান, যে পথে ঘাটে যাইতে গিয়ে কোনো মানুষকে কখনো কিন্তু এরকম স্লেজিং করবে না। বুঝতে পেরেছো? তাহলে যদি কোনো বিচার বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ হয়, তাহলে কিন্তু তোমাকে, বাবা মনে রেখো, তোমার সম্বন্ধে কিন্তু একটা নেতিবাচক ধারণা নেবে। শুধু তোমার সম্বন্ধেই নেবে না, তোমার পরিবার সম্বন্ধেও নেবে। তাই আমার বিশ্বাস তোমরা সবাই পরিবার থেকে সুশিক্ষা পাও, এবং সভ্যতা প্রথমে পরিবার থেকেই তোমরা শেখো। আমার বিশ্বাস আমরা সবাই আসলে সভ্য পরিবারের সন্তান। তাই বাইরে গিয়ে আমরা অসভ্যতা করব, এটা কখনোই হতে পারে না।
তাহলে কিন্তু আসলে শুধু নিজেকেই অপমান করা হবে না, সেই সঙ্গে কিন্তু বাবা মা সহ আমার পারিপার্শ্বিককেও অপমান করা হবে। নিশ্চয়ই তোমরা এই কাজগুলো আর করবে না। ছেলেদের কথা বলছি, তোমরা কখনো বাইরে কিন্তু স্লেজিং করবে না বা কোনো কিছু করবে না, অবশ্যই কিন্তু সম্মান দিয়ে চলবে। আর ছাত্রীদের বলছি, যদি কেউ কখনো এরকম ভুল করেই ফেলে, তাহলে ভাববে সে আসলে অসুস্থ পরিবেশ থেকে বড় হয়েছে। প্রাবন্ধিক কিন্তু সেটা বলছেন, আমার কথা না, কিন্তু প্রাবন্ধিকের কথা। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে কেন, ঠিক আছে, যে স্বল্পপ্রাণ স্থূলবুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষ এরা কেন এই নিষ্ঠুর প্রকৃতির হয়, কেন তারা বিকৃত বুদ্ধির হয়, কেন তারা স্বল্পপ্রাণা হয়, কেন তারা স্থূল বুদ্ধির হয়, আর কেন তারা জবরদস্তি প্রিয় মানুষ হয়? তারা হয় এই জন্যে যে তারা প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ কখনো পায়নি, অর্থাৎ সেই অনুকূল পরিবেশটা তারা কখনো পায়নি, তাই তারা এই জাতীয় আচরণের হয়ে থাকে। আশা করি প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা করতে পারবে। তাই বলছে যে এদের একমাত্র দেবতা অহংকার। কি বলা হলো? এদের একমাত্র দেবতা। দেবতা মানে কি? উপাস্য, তাই না? বলো তাহলে এদের মানে কাদের? ওই যে স্বল্পপ্রাণ স্থূলবুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষের একমাত্র দেবতা কিন্তু অহংকার, উপাস্য দেবতা অহংকার। কথাটার অর্থ কি? আর দু একটা লাইন পড়ে নিয়ে বলি। বলছে একমাত্র দেবতা অহংকার, তারই চরণে তারা নিবেদিত প্রাণ। এবং এদের অহংকারগুলো দেখো কেমন ধরনের অহংকার। বলছে ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার। আর এসবের নিশান উড়ানোই এদের কাজ। নিশান, নিশান মানেই কিন্তু পতাকা। তাহলে বলা হলো কি এদের একমাত্র দেবতা অহংকার। কাদের একমাত্র দেবতা অহংকার? ওই স্বল্পপ্রাণ স্থূলবুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষের একমাত্র উপাস্য অহংকার। তার মানে কি? তারা অহংকারী মনোভাবের হয়ে থাকে। তারা অহংকারকে হৃদয়ে ধারণ করে, লালন করে এবং পালন করে। এবং বলা হলো তারই চরণে তারা নিবেদিত প্রাণ, অর্থাৎ তারা এই অহংকারই তাদেরকে গ্রাস করে নিয়েছে, তাই তারা অহংকারী। মন প্রাণ উজাড় করে তারা অহংকারী মনোভাবের হয়ে থাকে। এবং তাদের অহংকারগুলো কেমন কেমন? বলছে পারিবারিক অহংকার। হ্যাঁ, আমরা অনেকেই বলছে কি ব্যক্তিগত অহংকার। তাহলে ব্যক্তিগত অহংকারটা কি? দেখো নামের আগে লাগাই দেয় এরকম, প্লিজ কিছু মনে নিও না। প্রফেসর ডক্টর মোহাম্মদ অমুক, এগুলো কিন্তু ব্যক্তিগত অহংকারের কথা, অবশ্যই অহংকারের কথা। বা তোমার একটু সামর্থ্য হলো, তুমি একবার হজে গেলে, হজ করে আসতে না আসতে তুমি লিখে দিলে হাজি বা আলহাজ, যত কিছু আছে তুমি লিখে দিলে। তার পেছনে কারণ কি? তুমি 8-10 জন থেকে নিজেকে আলাদা করে নিচ্ছ। কেন এত অহমিকা? কেন এত অহংকার তোমার বলো তো? এই ব্যক্তিগত অহংকারগুলো থাকা উচিত না। বুঝতে পেরেছো? তাহলে যে ব্যক্তিগত অহংকার বুঝতেই পারছো। আচ্ছা, যাই হোক গেল। পারিবারিক অহংকার, হ্যাঁ বলে তো। দেখো অনেক সময় বলে যে আমি চৌধুরী পরিবারের ছেলে, আমি তালুকদার পরিবারের ছেলে, আমি সৈয়দ বংশের ছেলে, এরকম বলে কিন্তু পারিবারিক অহংকার দেখায়। বুঝতে পেরেছো? কেন এই অহমিকা বলো তো? তো কি হয়েছে? তোমার জন্ম হয়েছে ওই বংশে, ওই বংশে না হয় যদি তোমার মেথরে ঘরে জন্ম হতো, তুমি কি করতে? উপেক্ষিত শক্তির উদ্বোধন তোমরা পড়ে এসছো না? কাজী বলেছেন না ওইখানে? তাহলে তুমি কি করতে? তোমার কোথায় যেত সে অহমিকা? তাহলে জন্মসূত্রে ওই অধিকারটা তোমার বড় হয়ে গেল। দেখো, এই পারিবারিক অহংকার করা তোমার উচিত না। তারপর বলা হচ্ছে জাতিগত অহংকার। দেখো আমেরিকানরা নাকি বাঙালি নাম শুনলেই মানে নাক ছিটকায়। কেন বলো তো? তার জন্ম যদি এখানে হতো সে কি করতো? কিছু করার নাই। বুঝতে পেরেছো? তাই তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে। একটা প্রসঙ্গ বলি বাবা, মানে সাহিত্য তো আসলে খুব মজা লাগে পড়তে। তো যাই হোক, একটা প্রেক্ষিত বলি, না প্রেক্ষিত না, জাস্ট একটা কি বলবো, একজন মনীষীর উক্তি থেকে বলি। আচ্ছা, তোমরা লিউ তলস্তয়ের নাম শুনেছো নিশ্চয়ই, খুব বিখ্যাত একজন রাইটার। বা লেভ তলস্তয় বলে তোমরা হয়তো পড়ে থাকতে পারো কোনো না কোনো শ্রেণীতে। ওই লেভ তলস্তয় বলো বা লিউ তলস্তয় বলো, যাই বলো না কেন, কেউ কেউ বলে টলস্টয়। আচ্ছা যাই হোক, এই তলস্তয়ের একটা বিখ্যাত একটা লেখা আছে যার নাম হচ্ছে আন্না কারেনিনা। নাম শুনেছে মনে হয়, অনেকে হয়তো পড়েও থাকবে, আন্না কারেনিনা। তো আন্না কারেনিনার একটা বিখ্যাত উক্তি আছে, বুঝছো? তো যাই হোক, তার প্রেক্ষিতাকে বলি। তো একটা সময় এই কারেনিনার কাছে একজন এসে খুব আস্ফালন করছে। বুঝতে পেরেছো? ধরো এরকম, আমি বর্তমান প্রেক্ষিতে, আমাদের প্রেক্ষিতে বলছি, ওইটার মূল দৃষ্টিটা বলছি। এরকম ধরো একজন এসে খুব আস্ফালন করছে যে আমি চৌধুরী বংশের লোক, আমি সৈয়দ বংশের লোক, আমি তালুকদার বংশের লোক। এই যে দেখো, হিন্দুদের মধ্যে আবার অনেক সময় বলে না যে আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, এরকম বলে।
বা এই যে আমাদের মধ্যে আবার অনেক সময় বলে না যে আমি মোহাম্মদী, আমি হানাফি, আমি শিয়া, আমি সুন্নি, কত বিভক্ত, তাই না? এই যে দেখো এই অহমিকাগুলো করছে। তাই যখন এই কারেনিনের কাছে এসে এরকম আস্ফালন করছিল, তখন কারেনিনের আর সহ্য হয়নি, বুঝছো? তো শেষ পর্যন্ত এসে বলল কি, যে বংশ নিয়ে গৌরব যদি করতেই হয়, আমি বাংলায় বলছি, বংশ নিয়ে গৌরব যদি করতেই হয় তাহলে রিউরিকেই থেকে গিয়ে প্রথম বংশপিতা বানরকে অস্বীকার করা অনুচিত। অর্থাৎ জিনিসটা এরকম যে বাবা তুমি যে আজকে এসে যে আস্ফালন করছো যে তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি বৈশ্য, তুমি শূদ্র, বুঝতে পেরেছো? বা যাই হোক না কেন, তুমি মোহাম্মদী, তুমি হানাফি, তুমি তালুকদার বংশের লোক, তো এই যে অহমিকাগুলো তুমি করছো, তাহলে ওই রিউরিকেই থেকে গিয়ে অর্থাৎ ওই আদিম অবস্থায় ফিরে যাও। ওই যে যদি বিজ্ঞান বিশ্বাস করে থাকি, তাহলে বিজ্ঞানে কি বলে, প্রথম এককোষী প্রাণী অ্যামিবা, তাই না? বলো। তার পরবর্তীতে দেখো পরিবর্ধিত রূপ এসে কি বানর, এবং বানরের পরিবর্তিত রূপ এসে মানুষ। বিজ্ঞান তো তাই বলে, তাই না? বিবর্তনবাদ তো তাই বলে, যদি বিজ্ঞান বিশ্বাস করে থাকে। তাহলে যদি তাই হয়ে থাকে, তাই কারেনিনা বলছে যে বাবা তুমি এখন যে আস্ফালন করছো যে তুমি চৌধুরী বংশের লোক, তুমি তালুকদার বংশের লোক, তাহলে তুমি একটু আদিম পর্যায়ে ফিরে যাও, যাই দেখো যে তোমার বাপের বাপ যে ছিল বানর, ঠিক আছে, সেটা তুমি অস্বীকার করো না। তাই বলছে যে বংশ নিয়ে গৌরব যদি করতেই হয় তাহলে রিউরিকেই থেকে গিয়ে প্রথম বংশপিতা বানরকে অস্বীকার করা অনুচিত। তাহলে তোমার বাপের বাপ যে ছিল বানর, আগে তুমি সেটা স্বীকার করো। বুঝতে পেরেছো? তো যাই হোক, কথাগুলো বললাম এই অর্থে কই জানি আমার পড়া, যে বললাম এই অর্থে যে দেখো বলছে যে এরা কিন্তু অহংকারী মনোভাবে হয়ে থাকে, এবং এদের অহংকারগুলো কিন্তু দেখো কেমন ধরনের, দেখো ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার এবং জাতিগত অহংকার। তাহলে অহংকারের প্রকারগুলো নিশ্চয়ই ভালো করে বুঝেছো। এবং এসবের নিশান উড়ানোই এদের কাজ, পতাকা উড়ানোই এদের কাজ, অর্থাৎ এই মনোভাবটা দেখানোই এদের যেন সাফল্য। বুঝতে পেরেছো? এবং পরক্ষণে দেখো চমৎকার একটা কথা বলেছে যে মাঝে মাঝে মানবপ্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বুলি। ভালো করে লক্ষ্য রাখবে, বলছে মাঝে মাঝে মানবপ্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বুলি মানে কথার কথা বলতে হয়, তাই বলে। তাহলে মাঝে মাঝে মানবপ্রেমের কথাও তারা বলে। হ্যাঁ, অবশ্যই বলে, মানবপ্রেমের কথাই বলে। আচ্ছা বলো, একজন নেতার কথা নেতার কথা না, আমি আমার কথা বলি। মনে করো যে আমি আমার বাবা মাকে একটু সেবা শুশ্রূষা করছি না, সন্তান হিসেবে বাবা মার প্রতি যে দায়িত্ব সেটা আমি যথাযথভাবে পালন করছি না, বা করি না, অবজ্ঞা করি, অবহেলা করি। আমি আমার সেই বৃদ্ধ বাবা মাকে মনে করো আমি যাই বৃদ্ধাশ্রমে রেখে এসে যে তোমরা আমার ছাত্রছাত্রী, তোমাদের সামনে আমি কিন্তু বয়ান দিচ্ছি, এই বাবা মাকে কিন্তু শ্রদ্ধা করবে, বাবা মার পায়ের নিচেই কিন্তু সন্তানের বেহেশত, তাই বাবা মা কষ্ট পাবে এমন কোনো কাজ তোমরা করবে না। দেখো তোমরা জানো আমি কোন প্রকৃতির, আমি নিজেই আমার বাবা মাকে কিন্তু আমি দেখো শ্রদ্ধা ভক্তি করিনি, এখন আমি এসে আবার ওই কথাই বলছি। এখন বলো, এই কথা বললে তোমরা হেসে দিবে না যে লোকটা বলে কি রে, এই লোকটা কোন প্রকৃতির আর বলছে কোন কথা? বলো, তোমাদের কি এখানে নেশা ধরবে? তোমাদের অন্তরকে কি স্পর্শ করবে আমার এই কথাটা? কখনোই করবে না। বুঝতে পেরেছো? তাহলে চিন্তা করো তো, কখনো করবে? আচ্ছা আমি বলি, দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলো। দেখো যখন 7ই মার্চে যে, দেখো আমি কোনো দলমত নির্বিশেষে বলছি কিন্তু, বুঝতে পেরেছো? যেটা ভালোকে গ্রহণ করতে হবে, কোনো উপায় নাই কিন্তু, এবং এখানে কোনো দ্বিমত করলে চলবে না একজন মানুষ হিসেবে। যেমন মহাত্মা গান্ধীর কথা বলো, তাই না? তাহলে দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে যে ভাষণটা দিয়েছিলেন, ওনার অন্তরের কথাগুলোই কিন্তু উনি বলেছিলেন। তাহলে দেখো উনি যদি ওই প্রকৃতির না হয়ে থাকতেন, উনি যদি ভালো প্রকৃতির না হয়ে থাকতেন, উনি যদি আসলেই দেখো বাঙালির পক্ষের মানুষ না হয়ে থাকতেন, তাহলে দেখো ওনার ওই কথায় মানুষ এরকমভাবে জাগ্রত হয়ে উঠতো না, মানুষ উদ্বুদ্ধ হতো না, মানুষের অন্তরকে স্পর্শ করতো না, এবং মানুষ এভাবে অকাতরে ওনার ওই একটা কথায় এসে নিজের জীবনকে উৎসর্গ করতো না, বিলিয়ে দিত না, আমার দেশও স্বাধীন হতো না। বুঝতে পেরেছ? তাই চিন্তা করো তখনের নেতার এখনের দেখ অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। বুঝতে পেরেছ? তো এই জাতীয় মানুষ যারা, এই জবরদস্তি স্বল্পপ্রাণ এবং স্থূলবুদ্ধির মানুষ যারা, তারা মাঝে মাঝে কিন্তু এই মানবপ্রেমের কথা বলে, কিন্তু এখানে আসলে আমাদের অন্তরকে স্পর্শ করে না, আমাদের নেশা ধরে না,
এবং আমরা বুঝতে পারি এগুলা আন্তরিকতা শূন্য, এগুলো অন্তর থেকে তারা বলেনি, আন্তরিকতা নাই, মনে হয় উপলব্ধিহীন বুলি, আসলে বলতে হয় তাই বলে। দেখো যখন ভোট আসে তখন কি সুন্দর কোলাকুলি, তাই না বলো, কি সুন্দর পাশে বসিয়ে চা খাওয়ানো, ভোট শেষ তোমাকে আর চেনে না, কি করে তোমার মাথায় কাঁঠাল ভেঙে, বুঝতে পেরেছো, তোমার হকটাকে ইয়ে করে দিয়ে কি করে নিজের পকেট গাঁজবে আগে সেই চিন্তাই করে, দেখি তো। কিন্তু মহাত্মা গান্ধীর কথা বলো, নেলসন ম্যান্ডেলার কথা বলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলো, ওনারা কি কাজগুলো করেছেন? করেননি। নিশ্চয়ই ওনারা দেখো উত্তম পরিবেশে মানুষ হয়েছেন, তাই করেননি। তাহলে দেখো এই যে অনুচ্ছেদটা পড়লাম আমরা, এই অনুচ্ছেদ থেকে আমরা কি কি বুঝলাম? বুঝলাম যে একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে গেলে, মনুষ্যত্ব অর্জন করতে হলে, বুঝতে পেরেছো, দেখো তাকে মানবিক হয়ে গড়ে উঠতে গেলে, ঠিক আছে, তার জন্য যে আগে যে এনভায়রনমেন্টটা প্রয়োজন, বুঝতে পেরেছো, যে অনুকূল পরিবেশটা প্রয়োজন, সেটা কিন্তু করে দেবে আগের সমাজ ব্যবস্থা, এই পারিপার্শ্বিক, বুঝতে পেরেছো। যদি না থাকে তাহলে কিন্তু এই অসুস্থ সমাজ থেকে কোনো ভালো মানুষের উদ্ভব হতে পারে না। আমার মনে হয় আমি তোমাদের বোঝাতে পেরেছি, এবং এখানেই বুঝতে পেরেছি একজন মানুষের আসলে কিভাবে গড়ে ওঠা উচিত। সবাইকে ধন্যবাদ, তোমাদের অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।